আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তারের সাথে প্রেম গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। করবেন 1 মাস বাজি ধরেছি, বলেছিলাম হসপিটালের যে কোনো ডক্টরকে পটিয়ে 1 মাস প্রেম করব, বিনিময়ে আমার হাতে 1000 টাকা আসবে। টাকা মুখ্য বিষয় না, আমি কখনো বাজিতে হারিনি, আমাকে জিততেই হবে। ফেক প্রেম করলেও হবে, জিএফ থাকলে কোনো দরকার নেই, বউ থাকলেও কোনো দরকার নেই, সিঙ্গেল থাকলে একটু সাহায্য করুন, অভিনয় করলেই হবে। আচ্ছা আপনি সিঙ্গেল তো? জড়তা কণ্ঠে বলে উঠল, সিঙ্গেল। প্রেম করবে, সমস্যা নেই, তবে ফেক করতে গিয়ে যদি সত্যি সত্যি প্রেমে পড়ে যায় তাহলে কি করবেন? পরে সেসব ভাবা যাবে। কালকের থেকে প্রেম স্টার্ট। তিনি শব্দের উচ্চারিত হাসলেন। আমিও হালকা হেসে বললাম, সকাল 6টায় হাঁটতে বের হব, রাস্তার দিকে আসবেন, একসাথে হাঁটবো। আগে পিছিয়ে হাঁটবেন, কারণ আমি মানুষ দেখলে দুর্বল মন টারবে। ওকে ঠিক আছে, আপনি যা বলবেন। আপনি আমাকে এখন থেকে তুমি বলবেন, আর আমিও তুমি বলবো। তুমি হচ্ছে প্রেমের প্রথম স্টেপ। শব্দের আরেকটা হাসি ভেসে আসলো ওপাশ থেকে। বেশ কিছুক্ষণ হেসে জবাব দিল, তুমি বড্ড পাগলা টাইপের স্বভাবের। বললেই হলো। আচ্ছা আমি তোমায় কি বলে ডাকবো? তোমার নামটাই তো আমি জানি না। প্রেসক্রিপশনে তোমার সিগনেচার এতে অর্জন যে বুঝতে পারিনি নামটা কি। ডক্টরের লেখা সত্যিই অনেক খারাপ। বিপরীত পাশ থেকে আরেকটা উচ্চারণ হেসে উঠল, শব্দ কানে আসলো। কারো কর্কর হাসির শব্দ যেন কোনো কোনো সময় মধুর মনে হয়, সেটা এখন বুঝতে পারছি। হাসির শব্দটা পরক্ষণ বেশিক্ষণ বিস্তারিত লাভ করেনি। মনে হচ্ছিল বিস্তারিত লাভের মাঝপথে এসে বাধাপ্রাপ্ত হয়ে থেমে গিয়েছে। চুপসানো মৃদু গলার উত্তর আসলো ওপাশ থেকে, আমার নাম অনিল। তুমি আমাকে অনি বা নীল বলেও ডাকতে পারো, অথবা পুরো নাম ধরেও ডাকতে পারো, তোমার যা ইচ্ছা। চোখ খুলে আমার লজ্জার ছাপ প্রকাশিত হলো। শুনছি লজ্জা পেলে নাকি মেয়েদের চোখ মুখ লাল হয়ে যায়। আমারও কি তাই হয়েছে? আয়নায় নিজের মুখটা দেখার ভীষণ ইচ্ছা হলো, সত্ত্বেও দমিয়ে নিলাম। হালকা লজ্জার কণ্ঠে বলে উঠলাম, নীল বলেই ডাকবো। তবে বয়সে তো আপনি বেশ বড়, গুনে গুনে 12 বছরের বড়। এত বড় ছেলেকে নাম ধরে ডাকাটা দুঃসাহস হয়ে যাবে না? অপাশ থেকে আবারও চাপা হাসির ঝিলিক কানে আসলো। ক্ষণে ক্ষণে এই হাসি আমাকে পাগল করে দিচ্ছে। এই হাসিটা বড্ড মধুর। খানিকটা পরিচয়টা কেন জানি না মনে হচ্ছে শত বছরের পরিচিত। মনে হচ্ছে না আমি ওনাকে আজকে চিনেছি, মনে হচ্ছে যুগ যুগান্তের বছরের চেনা আমাদের দুজনের। নিয়ম করে যেন তার সাথে আমার এর আগেও কথা হয়েছে, এমনটাই অনুভূতি হচ্ছে। ভাবনার ছেদ পড়ে তার মোহনীয় কণ্ঠের সুরের দাবানোর। একটা ডক্টরের চেম্বারে গিয়ে মানসিক করে চলে আসা, প্রেম করার জন্য রুগী সেজে নম্বর আনতে পারো, তখন কিছু মনে হলো না? আর নাম ধরে ডাকতে দুঃসাহস মনে হচ্ছে? কি যে বলো তুমি, মস্করা করছো মনে হয়। নেতাহিত বাজি ধরেছিলাম তাই, না হয়ে কি আর এমন করতাম? তবে ভালোই হলো তোমার সাথে পরিচয় হয়ে। মাঝে মাঝে কথা বলে তো সময় পার করতে পারবো। তুমি ব্যস্ত থাকো নাকি? তো বেশ ফ্রি, চেম্বার নেই এখানে, নতুন এসেছি 1 মাস হয়েছে। আগামী মাস থেকে চেম্বারে বসা শুরু করব, তাহলে তো ফ্রি, আড্ডা দেওয়া যাবে। যাই হোক, ঘুম পাচ্ছে, সকাল 6টায় চলে আসবে বাসার সামনে। বাসা তো চিনো না সিথিরানি, হসপিটালের মুড়ি দাঁড়িয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। আগে বলে রাখছি, আমি সামনে হাঁটবো আর তুমি পিছনে, ঠিক আছে? ঘুমাও। আর আজকে এমার্জেন্সি আছে, একটু ওয়ার্নিং রাইট দিয়ে আসি। ভালো থেকো। তুমিও। বলে কলটা কাটলাম। এমন সময় মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখলাম আগের মেসেজের রিপ্লাই মাত্র করেছে। মেসেজটা মাত্র দেখলাম, করলাম। হ্যাঁ ভুল করে বলেছো, কারণ আমি কিউট না, এর জন্য তোমাকে পারমিশন দিতে হবে। হিসফিসিয়ে বলে সরি। মেসেজটা পাওয়ার পর ভিবুর ঝড়ের উত্তাপ হয়ে মনের বলতে লাগলো। ভালো লাগার প্রবল ঢেউগুলো বুকের ইষ্টপিষ্টে যেন বিড়বিড় করে নেমে আসা পড়ছিল। কানে যেন তার মধুর সুর প্রতিধ্বনিত হচ্ছিল। বারবার তাকে সামনে দেখার প্রশ্রয় জাগতে শুরু করেছিল। ভিতরে যেন তার প্রতি অনুভূতির আওয়াজগুলো হুম হুম সুরে গোনা তুলছিল। বারবার মনে হচ্ছিল আরেকবার কল দেই, আরেকবার না হয় কথা বলি। বয়স বড় একজন মানুষের প্রতি এত অনুভূতি কাজ করছে কেন? কেনই বা তার কণ্ঠ শোনার জন্য মন এত উতলা হয়ে যাচ্ছে? মোবাইলটা হাতে নিয়ে সময় দেখলাম, বেশি না 10 মিনিট পার হয়ে শেষ হবে, কিন্তু মনে হচ্ছে কত যুগ আগে কলটা কেটেছে। এত ছটফটে বা কেন করছি? কেনই বা এত মায়া জমে উঠেছে বুকের কোণে, মনের অন্তরালে? নিজেকে সামলাতে পারলাম না। পুনরায় কল দিলাম, কল দিয়েও কেটে দিলাম। সাহস হচ্ছিল না। আমার মতো মাফিয়া মেয়ের সাহস কিনা এই বয়স্ক বুড়োর কাছে হার মানছি? নিজেকে নতুন ভাবে চিনতে পারছিলাম। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল। ভেবেছিলাম সে, কিন্তু
আসলো এয়ারটেলের কোম্পানি থেকে। মেজাজটা আরো চড়া গেল। কোম্পানিগুলো রাত বিরতেও মস্করা করে, এদের কাজই কাজের সময় অকাজ করা, আবেগে পানি ঢেলে দেওয়া। বিরক্ত নিয়ে কলটা কাটলাম। কলটা কেটে চোখ বন্ধ করে নীলার হাসি মুখটা কল্পনা করতে লাগলাম। চারপাশে বাতাসে ধোঁয়া উঠছে, নীল এক কোণে দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে নীলের সামনে দাঁড়ালাম, তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালাম। তার চোখের নিশায় যেন ডুবে যায়। তখনই ঠিক অপরিচিত একটা নম্বর থেকে কল আসলো। কিছুটা রেগে কেটে দিলাম। পুনরায় কল আসলো, পুনরায় কেটে দিলাম। তারপর 3বার কল আসার পর কলটা বেশ রাগী গলায় ধরে বললাম, ফাজলামো করছেন কেন? বারবার ফোন কাটার পরও ফোন দিচ্ছেন কেন? কে আপনি? এত রাতে কল দিচ্ছেন কেন? কি কাজ নেই কোনো? অপাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো। হাসিটা বিস্তারিত বেশ প্রসব ছিল, কখনো উচ্চ, কখনো মৃদু, কখনো বা নিঃশব্দ। এই হাসির শব্দটা বড্ড চেনা। গিটারের তারে সুরগুলো যেমন ওঠানামা করে, ঠিক তেমনি এই হাসির সুরগুলো ওঠানামা করছে। কখনো বুকের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, আবার কখনো সেটা কমিয়ে দিচ্ছে। পাগুলো টেনে ছিঁড়ে দিলে সে সূর্যের ছায়া যেমন পড়ে, ঠিক তেমনি হাসির ব্যবহৃত জবাব আসলো। স্মৃতিরানী, তোমার প্রেমিক নিলয়। তুমি তো একটু আগে কল দিলে, এখন নিজেই ঝাড়ি দিচ্ছ? আচ্ছা, পাগলি মেয়ে তো। আমি অবাক হয়ে আমতা আমতা করতে লাগলাম। তার মানে এইটা নিলয় ছিল? তাই বুঝি এতক্ষণে আমার মনে এমন বিদ্যুৎ চমকাচ্ছিল। আমতা আমতা করে জবাব দিলাম, কিন্তু এটা কার নম্বর? এটা তো তোমার নম্বর না। আমি ভেবেছিলাম অন্য কেউ, হসপিটাল এমার্জেন্সি নম্বর। আমার ফোনে টাকা নেই, তাই এটা দিয়েই কল দিয়েছি। তা বলো, কেন করেছিলে? কি জানি মাথায় চেপেছিল, ঠুস করে বলে উঠলাম, দেখা করবে এখন? বিষণ্ণ কণ্ঠস্বরে জবাব আসলো। আমি তার স্তব্ধ কাটিয়ে তুলে বললাম, কেন, আসলে সমস্যা? মাথা ঠিক আছে তোমার? রাত কয়টা বাজে লক্ষ্য করেছ? 2:30 বাজে। আমি নীলের কথায় আমার প্রতি দুর্বলতা লক্ষ্য করেছিলাম। তার এই দুর্বলতা যেন আমাকে আরো সাহস প্রেমিকা করে তুলল। খুব এলোমেলো সময়ে সবল কণ্ঠে বলে উঠলাম, এর আগে কি কখনো প্রেম করেছ? না, ক্যারিয়ার গুছাতে গুছাতে সময় পার করেছি। আর সবসময় বড় বিষয়ে তুমি হয়তো লক্ষ্য করেছ, আবার করোনি। আমার কথায় অনেক জড়তা আছে, মানে আমি তুতলা একটু, তাই আমাকে পছন্দ করার মতো ওইরকম কেউ ছিল না। আর ওইরকম ভাবে কোনো মেয়েকে কখনো ভালো লাগেনি। আর ভালো লাগা কারোর প্রতি থাকলেও বলতে পারিনি, তাই প্রেম করা হয়ে ওঠেনি। হঠাৎ এই প্রশ্ন? এর জন্যই তো বুঝি না কিছু। প্রেম করলে এরকম রাত বিরতে লুকিয়ে দেখা করতে হয়, যে তুই ফেক। প্রেম হোক, আমরা তো এখন প্রেমিক প্রেমিকা। হাসির শব্দটা প্রখর হলো, অনেকটা সাইনের মতো। হুট করে সাইন বেজে উঠে যেমন আস্তে আস্তে মৃদু হয়, নীলের হাসিটা শব্দ তেমন উচ্চ হয়ে ধীরে ধীরে মৃদু হলো। সে পুনরায় উচ্চ কণ্ঠে তীব্র সুরে বলল, এত সাহস তো আমার নেই। এই সাহস নিয়ে প্রেম করতে চাও সিথির সাথে? আমি কোথা থেকে করতে চাইলাম? তুমি তো বললে। নিজের জিহ্বায় নিজেই কামড় দিয়ে বললাম, যাই হোক, এখন তুমি আমার প্রেমিক। আমি তোমার যা বলবো তাই করবে। এখনই আসো হসপিটালের মোড়ে। ওইখানে আসলে আমার বাসায় ছাদ থেকে তোমাকে দেখা যাবে। তুমি আসো, আমি একটু দেখি তোমায়। প্রেমিকার জন্য একটু রিস্ক নেওয়া যায়। অন্যায় আবদার করিনি কিন্তু, সুতরাং আসতে হবে। এখন সম্ভব না সিথি, তুমি বেশ নাসর বান্দা আর পাগলা বটেও স্বভাবের। এই রাত বিরতে এসে দেখা করলে আশেপাশে মানুষ কি বলবে? তিল থেকে তাল বানায়, এটা তোমার অজানা না। সাহস ভালো হবে, তবে দুঃসাহস দেখানো মোটেও কম না। কেন জানি কথাটা শোনার পর প্রবল অভিমান জমে গেল। ফোনটা কেটে দিলাম। মনে হচ্ছে না মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয়। মনে হচ্ছে তার সাথে প্রেমটা আমার অনেক দিনের। আচ্ছা, আপনি পাগলামোগুলো করছে যে রাগ করছে না কেন? তাহলে সে কি আমায় ভালোবাসে? অল্প পরিচয়ে এমন বায়না ধরাটা কি ঠিক হচ্ছে? সে আমায় বাজে মেয়ে ভেবে ফেলবেও না তো? কেন জানি ভয় হতে লাগলো। এখনো তো তাকে চিনি না, জানি না, তাহলে হারানো ভয় কেন হচ্ছে? আমি কি তাকে ভালোবেসে ফেললাম? লাভ অ্যান্ড ফার্স্ট সাইট কি এটাকেই বলে? নাকি এটা আমার নিশ্চয় আবেগ? এই আবেগে সায় দিতে গেলে সামনে বিপদে পড়তে হবে। একজন মানুষ আমাকে সাহায্য করতেই পারে, তাই বলে তো তার ওপর অধিকার খাটাতে পারি না। এটা আমার বোকামি ছাড়া কিচ্ছু না। একদিনের অল্প পরিচয়ে আমি ভীষণ বাড়াবাড়ি করে ফেলেছি। আমাকে এত দুর্বল মনে হতে চলবে না। ভালোবাসা কোনো ঠুকোনা আদায় না যে একদিনের আবেগে ভালোবাসা হয়ে যাবে। এটা নিশ্চয় আমার আবেগ। তাকে একটা সরি বলা উচিত। বেশ চটপট হয়ে মোবাইলটা হাতে নিলাম। হাতে নিয়ে কল দিতেই যাব এমন সময় নীলের কল আসলো। আমি কলটা ধরতেই বলে উঠলাম, আরে উঠো, আমি তো তোমাদের বাসা চেনে না। আমি হসপিটালের মোড়েই দাঁড়িয়ে আছি। যতই হোক ফেক প্রেমিকা তো আমি মোটেও হ্যাভল্যাক প্রেমিক না। গার্লফ্রেন্ডের এমন আবদার পূরণ করার ব্যাপার না আমার জন্য। সাহস আমারও আছে। নিশ্চয়ই গলা ফুলিয়ে আছো। গাল ফুলিয়ে ফুলিয়ে গালের ভিতর যে বাতাস রাখা আছে তা ফুস করে বের করে দ্রুত ছাদে উঠো।
এখানে অনেক মশা, এত মশার কামড় খেতে ইচ্ছা করছে না বলে আমার। ডেঙ্গু মশার ডেঙ্গুর জ্বর হলে আবার সমস্যা হলে এর জন্যই দায়ী তুমি। তখন না হয় ফলমূল নিয়ে দেখা করতে এসো। আমি শুয়ে থেকে লাফিয়ে উঠে বসলাম, চিল্লিয়ে নিয়েও মুখ চেপে ধরলাম। মনে হচ্ছিল বোমাবাজির মতো এক পাশ আগুন ধরিয়ে দিয়েছে জুড়ে বিস্ফোরণ হওয়ার জন্য, আর অন্য পাশে পানি ঢাললে আস্তে শব্দ হওয়ার জন্য। আমার অবস্থা ঠিক ওরকম। নিজেকে স্থির করলাম, হালকা গলায় বললাম, আমি তো মজা করছিলাম। আচ্ছা, চলেই যখন এসেছো দাঁড়াও, ছাদে উঠছি আমি। আস্তে করে রুম থেকে বের হলাম, বেশ সাবধানে পা ফেললাম যাতে করে মা বুঝতে না পারে আমি এখনো জেগে আছি। বাবা মায়ের একটা মেয়ে আমি, তাই নজরও বেশ আমার প্রতি। যদিও তাদের থেকে আমি সব দিক দিয়ে এক পা এগিয়ে যাই, তাই এত আকাম করার পরও ধরা পড়ি না। ছাদে উঠে নিচের তাকালাম। ডাক্তার মহাশয় দাঁড়িয়ে আছে লাল একটা টি শার্ট পরে। মাথা ভর্তি চুল নেই তার, কপালটা বেশ পাকা। হিরোদের মতো দেখতে 6 ফিটও না, আনুমানিক 5 ফিট 8-9 হবে। বডিতে 6 প্যাক হবে না, সেটা তার পাতলা গড়নের বলেই দিচ্ছি। গালে হালকা খোঁচাদারি বেশ সমাবেশ রয়েছে। হসপিটালের লাইটে বেশ ভালোভাবেই তাকে পর্যবেক্ষণ করা যাচ্ছে। তার উপর বাসাটাও হসপিটালের মোড়েই। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে হাঁটছেন। সিগারেট দেখে বেশ রাগ লাগছে। ছাদের এক কোণে কাশির রাগা পাত্রে ভর্তি পানি হুট করে তার অপর ছাদ থেকে ঢেলে দিলাম। সে আচমকা সরে গেল, উপরের দিকে তাকালো। নিচ থেকে হয়তো উপরটা এত অস্পষ্ট বা তার চশমার দৃষ্টির অপর পর্যন্ত আস্তে আস্তে ঘুর হয়ে গিয়েছে, তাই আমি পর্যাপ্ত পর তার দৃষ্টি আস্তে আস্তে চোখটা অস্পষ্ট হয়ে গেল। এমন সময় কল আসলো, আমি ধরে হাসতে লাগলাম। আমার হাসি হয়তো তার রাগের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। হালকা ধমক দিয়ে বলল, বোকার মতো হাসছো কেন? এমনি মেজাজ গরম। এত রাতে কে জানি ছাদ থেকে পানি ফেলেছে। যাই হোক, তোমার বাসা কোনটা? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো না লাগে তো আমি এই গল্প আর কন্টিনিউ করব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।